নব, তুই একটা অপদার্থ। হেতু, তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা চলে দেওয়া। এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। ওই ভট্টাচ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি, তা শিকড় আমার চাই, ওইটা পেলেই বাস নিশ্চিন্তে। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট। নব, তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মায়ের মুখ থেকে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, তবে দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলায় প্রায়ই একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজো কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল, সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজো কাকা মানে যার নাম ক্ষেত্রমোহন সেন, আর ডাকনাম হলো খেতু। বাবারা ছিলেন 5 ভাই। বাবাই বড়, তারপর মেজো, সেজো, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজো বাদে সকলেরই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিল। আমার বাবা ছিল নামকরা উকিল, মেজর সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডবল MA। সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন, আর ছোট কালো হাতে গানে বড় সড়ো মুসলমান। 36টা সোনার উপর মেডেলও পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর বাকি রইল সেজো কাকা। আজকে তাকে নিয়েই বলবো, তাই কথাটা তার জন্য এক কথায় বলা অসম্ভব। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় কোনো শিশুর হয়। সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথিরিয়া, ডেঙ্গু, একজিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছর বয়সে সেজো কাকার তোতলামো দেখা দেয়, আর 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সেই তোতলামো সেরেও যায়। এই পতনের ফলে সেজো কাকার গোড়ালিটা অবশ্য ভেঙে যায়, তবে ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারাই সেজো কাকাকে সেই জন্য খুঁড়িয়ে হাঁটতেও হয়েছে। এই খোঁড়ানোর জন্যই তার আর খেলাধুলা করা সম্ভবই হয়নি। হাতের টিকের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পর 3বার FA পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা চলে দেওয়া। তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়া তো চলে না। তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস ভালো করে চিনে নিবি। তারপর থেকে সংসারের বাজার দরটা তুই করবি। ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষও হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, যেদিন বাড়িতে আমাদের লোক খাবে, ঠাকুরদাদা সেজো কাকার পকেটে 2টো 10 টাকার নোট গুজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর। তবে সেজো কাকাকে দিয়ে কিন্তু বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট 2খানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে গিয়েছে। এরপর থেকে কি কেউ কাকাকে ট্রাস্ট করে? এবারে আমার প্রথম স্মৃতির কথা বলি। তখন সেজো কাকার বয়স 33 আর আমার বয়স মাত্র 3।
কালী পুজোর দিন সন্ধ্যাবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বোঝালেই বোঝা যাবে। সেজু কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎই একটা জ্বলন্ত উড়ন্ত তুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজু কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠে থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো নিচেতে, আর সঙ্গে সঙ্গে আমার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বেঁধে গেল। সেই দিন অবশ্য সেজু কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল। বাড়ির প্রায় সকলেই শুনিয়েছিল। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে কাকার ওপর আমার একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই কি বদলি হবে, সব মানুষেরই কি করিতকর্মা হতে হবে, তার কি কোনো মানে আছে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজু কাকার মতো হয়, তাহলে দোষটা কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজু কাকার সঙ্গে বসে গল্প করতাম। কয়েকদিন গিয়েই এটাও বুঝেছিলাম যে সেজু কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনেই থাকে না। যখনই বলতাম, তারপর কি হলো সেজু কাকা, সেজু কাকাও তখন তারপর তারপর দ্বারা করতে করতে তার সেই স্বর ক্ষীণ হয়ে আসতো। বাস, তারপর আস্তে আস্তে সে ঘুমে ঢুলেও পড়তো। আমিও সে অবস্থায় পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসতাম। আমার যখন বয়স 12 বছর, তখন ঠিক একদিন সেজু কাকার ঘরে যেয়ে দেখি সেজু কাকা মোটা একটা বই নিয়ে বসে পড়ছে। ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন আয়ুর্বেদের বই। আমি তখন কাকাকে জিজ্ঞাসা করলাম, তা ওই বই পড়ে কি হবে সেজু কাকা? কাকা একটু ভেবে গম্ভীর হয়ে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? ব্যারাম? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। আমি বা সেজু কাকাকে কি আর বলি, বললাম, হ্যাঁ তা তো হতেই পারে সেজু কাকা। হ্যাঁ, তাহলে তাহলে এর চিকিৎসা হবে না কেন? তা তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজু কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিনও ভাবেনি। সত্য বলতে কি, ওর ছেলেবেলায় সেই এক গাদা বিরামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি। স্বাস্থ্যটা মোটামুটি ভালোই ছিল। সেজু কাকা তখন বললেন, চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার বেনামির জন্য আয়ুর্বেদে চিকিৎসা আছে। 2 দিন বাদে তখন বর্ষাকাল। বিকেলে সেজু কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে রয়েছে ক্যাম্বিসের জুতো আর কোচা মেরে পরা ধুতি, গলায় জড়ানো রয়েছে সুতির চাদর আর হাতে ছাতা। উনি আমাকে দেখে বললেন, ওই ভরচাজ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে, খবর পেয়েছি, তা শিকড় আমার চাই, ওইটা পেলেই বাস নিশ্চিন্তে। সেজু কাকা বেরিয়ে পড়লেন বটে, তবে আকাশ ঘোলাটে হয়ে আসছে। বৃষ্টি নামলেই কাকার প্ল্যান একদম ভেস্তে যাবে। আমি ঘন্টাখানেক নিচে ঘোরাঘুরি করে দোতলায় নিচের ঘরে চলে এলাম। দক্ষিণের জানালাটা দিয়ে সামনের রাস্তা দেখা যায়। বৃষ্টি এই মধ্যে নেমে গেছে। সন্ধে যখন হব তখন দেখি সেজু কাকা ফিরছেন। দূর দাম করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি গো, পেলে শিকড়? না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জংলা আর বেজাই অন্ধকার। আচ্ছা, কিন্তু ওটা কি গো?
কাকার কথার মধ্যেই চোখে পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। কাকাও বলে উঠলেন, হ্যাঁ, সত্যি তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা চোখ। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি ইনি সেজু কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। ঠোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা চোখে আর সেজু কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা চোখ বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স যে রক্ত তার গা থেকে খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদর চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। কালকের পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।